তার মাত্র কয়েকদিন, 25শে এপ্রিল 2025 সালে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে যাচ্ছেন প্রায় 40,000-এর উপর পরীক্ষার্থী। সেখান থেকে ম্যাক্সিমাম হয়তো 8 থেকে 10 হাজার পাশ করবে। সবাই কিন্তু পড়তেছেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আমরা দেওয়ানি কার্যবিধি সিপিসি থেকে গুরুত্বপূর্ণ টু দা পয়েন্ট সেকশন অংশে যেটা আপনার পড়া প্রয়োজন, যেটা হয়তো আপনি যদি বাদ দেন তাহলে কিন্তু ভুল করবেন। আমরা এখানে প্রতিটা সেকশনের কথা বলবো না, শুধু টু দা পয়েন্ট 100% যেটা গুরুত্বপূর্ণ যেটা আসতে পারে সেটা তুলে ধরবো। আর আপনি শেষ সময়ে যদি অন্যগুলা যদি পড়তে থাকেন, যদি সময়ে যদি পান অবশ্যই পড়বেন, আমরা না করব না। কিন্তু আমাদের এই সাজেশনটা হচ্ছে তাদের জন্যই যারা শেষ সময়ে এসে কোনটা পড়বেন টেনশনে আছেন যে আমি কোনটা পড়বো, এত বড় সাবজেক্ট তাদের জন্যই। তো এটারও দুইটা ভিডিও হবে, এটা পার্ট 1-এ আমরা সেকশন অংশ নিয়ে আসলাম, পার্ট 2 এর মধ্যে আমরা নিয়ে আসবো ওয়ার্ডার অংশগুলো। তো আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন, সাতকাহন এবং সাতকাহন অ্যাডভোকেসি। তো বন্ধুরা চলুন সর্বপ্রথমেই যদি আমরা দেখি যে আমাদের এই দেওয়ানি কার্যবিধি থেকে আপনি কোন কোন জিনিসগুলা দেখবেন। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই দেওয়ানি কার্যবিধির 2 নম্বরের মধ্যে কিছু ডেফিনেশন দেওয়া আছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই ডেফিনেশন গুলা আপনাকে একটু বুঝতে হবে। এর মধ্যে 3টার মতো ডেফিনেশন মোটামুটি যথেষ্ট, বাকিগুলা না পড়লেও চলবে। তাহলে এই 2 নম্বরে আপনি কি করবেন, অবশ্যই অবশ্যই ডেফিনেশন একটু পড়ার চেষ্টা করবেন। ডেফিনেশনের মধ্যে সেখানে কি দেওয়া আছে, আপনার ডিক্রির ডেফিনেশন দেওয়া আছে। এখন ডিক্রির মধ্যে মূল কন্টেন্ট কি সেটা তো আপনি জানবেন, যে ফর্মাল এক্সপ্রেশন হবে, ফাইনালি অ্যাডজুডিকেট হবে, পক্ষদ্বয়ের একটা অধিকার সৃষ্টি করবে, আদালত ফাইনালি ডিসাইড করে দিবে, সেটা হচ্ছে ডিক্রি। কিন্তু আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে এরকম ত্রিভুজ আকার করবেন, ত্রিভুজ আকার করে এইখানে ডিক্রির উপাদানগুলো মুখস্থ করবেন। এইখানে কোনটা ডিম ডিক্রি, মানে উপাদানগুলো 100% নাই তারপরও ডিক্রি, আর এখানে কোনটা ডিক্রি না। তো দুইটা জিনিস আমরা কি পাবো, যেটা উপাদানগুলো 100% না থাকলেও সেটা ডিম ডিক্রি হিসাবে পরিগণিত হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ওয়ার্ডার নাম্বার 7 রুল 11-এ যেই সমস্ত কি আদেশ দেওয়া হয় 4টা কারণে এটা ডিম ডিক্রি। আরেকটা হবে সিপিসির 144 ধারা যে রেস্টিটিউশন রেস্টিটিউশন যেটা, সেটাও একটা ডিম ডিক্রি। আর দুটো জিনিস যেটা ডিক্রি হিসাবে অন্তর্ভুক্ত হবে না, এইটাও কিন্তু এই ডেফিনেশনের মধ্যে দেওয়া আছে। যেমন যদি আপনার ডিসমিসাল ফর কি হয়, ডিসমিসাল ফর ডিফল্ট হয়, নির্ধারিত সময় একটা জিনিস আপনি করার জন্য এসেছেন, তাহলে সেটা ডিক্রি হবে না। আপনাকে বলছে এত দিনের মধ্যে আপনি একটা দরখাস্ত দেন, আপনি দেন না, আদালত ডিসমিস করে দিয়েছে, ওটা ডিক্রি হবে না। আর একটা হচ্ছে যে অর্ডার গুলার বিরুদ্ধে আপিল বিদ্যমান, যে অর্ডার গুলার বিরুদ্ধে আপিল বিদ্যমান সেগুলা ডিক্রি হবে না। তাহলে আপনি ডিক্রি থেকে 3টা জিনিস পড়বেন, ডিক্রির উপাদান কোন 2টা জিনিস সত্য না পূরণ করেও ডিক্রি, এবং কোন 2টা জিনিস ডিক্রি না। এই 3টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন থেকে। এরপরে সেখানে আপনি একটা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ পড়বেন বা এলআর, যেটা পড়বেন সেটা হচ্ছে যে ওই মিতের সম্পত্তি যার কাছেই যাবে সেই হবে এলআর। আর একটা হচ্ছে মিনস প্রফিট, মানে কারো সম্পত্তি অবৈধভাবে আপনি ভোগ দখল করে যে সুবিধা সেখান থেকে নিয়েছেন, অথবা যে সুবিধাটা বাই ডিফল্ট সাধারণভাবে আসতো, ওই হিসাবটাকে বলে মিনস প্রফিট। তাহলে এই 3টা অবশ্যই অবশ্যই দেখবেন। এরপরে 6 নম্বরে চলে যাবেন আর্থিক এখতিয়ার বা পেকুনারি জুরিসডিকশন, যে প্রতিটা আদালত তার পেকুনারি জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো মামলা পরিচালনা করবে না। এরপরে 9, 10, 11, 12, 13, 14 যে যাই বলুক, এই প্রতিটা সেকশনে গুরুত্বপূর্ণ, প্রতিটাই আপনাকে পড়তে হবে। সর্বপ্রথম হচ্ছে দেওয়ানি আদালত কি করবে, সকল মামলা, দেওয়ানি প্রকৃতির সকল মামলা সে শুনবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্য বা ইঙ্গিতবহভাবে বারিত করা না হচ্ছে। তাহলে দেওয়ানি আদালত সকল দেওয়ানি প্রকৃতির মামলা দেখবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্য অথবা ইঙ্গিতবহভাবে, যেমন ধরেন যে যে যদি আমাদের খাজনা রিলেটেড কোনো দেওয়ানি প্রকৃতির মামলা হয় সেটা রাজস্ব আদালতে চলে যায়। মোহরানার মামলা দেওয়ানি প্রকৃতির, সেটা পারিবারিক আদালতে চলে যায়। তো এরকম প্রকাশ্য বা ইঙ্গিত ভাবে যদি তাকে বারিত করা না হয়, তাহলে সকল মামলা সে শুনবে। স্টে অফ সুট বা রেস সাবজুডিস, অর্থাৎ কোনো একটা উপযুক্ত আদালতে যদি কোনো একটা মামলা চলমান থাকে, তাহলে অন্য কোনো আদালতে একই বিষয় একই পক্ষ নিয়ে দ্বিতীয় কোনো মামলা চলবে না, সেটা কি থাকবে, স্থগিত থেকে যাবে। রেস জুডিকাটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে যখনই একই বিষয় একই পক্ষ উপযুক্ত আদালত কর্তৃক একবার ডিসাইড হয়ে যায়, তখন আর দ্বিতীয়বার কোনো আদালতে ওই কি হবে না, ও বিষয় মামলা দায়ের করা যাবে না। এটা হচ্ছে যে দোবারা দোষ হবে, তাহলে এটা কি হবে, দোবারা দোষ। তো এটার জন্য আমাদের সাক্ষ্য আইনে আমরা কি করব, 40 নাম্বার, যে আমাদের সাক্ষ্য আইনের 40 নাম্বার সেকশন কি বলতেছে, যেটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে রেস জুডিকাটা,
এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তিনটা উদাহরণ, শেষের দিক থেকে তিনটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সর্বশেষটা রিপ্রেজেন্টেটিভ টাইপের সুট, 10 জনের পক্ষ একজন আপনি মামলা করতেছেন, তাহলে বাকি 9 জন আর পরবর্তীতে কিন্তু মামলা দায়েরটা করতে পারবে না। আর আদালত যদি কোনো রিলিফ দেওয়ার ক্ষেত্রে নীরব থাকে, তার মানে আদালত সেটা রিনাই করছে। আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, অর্থাৎ যে দাবিটা আপনি করতে পারতেন কিন্তু করেন নাই, পরবর্তীতে আদালত ধরে নিবে দাবি করলে যে এটা আপনি পরিত্যাগ করেছেন। যেমন দখল উদ্ধারের সাথে মিনস প্রফিট দাবি করা, যে আপনি যদি দখল উদ্ধারের মামলা করছেন, মিনস প্রফিট আপনি চান নাই, পরে আপনি আবার মিনস প্রফিটের জন্য মামলা করতেছেন, এটা হবে না। এরপরে এই 12 নাম্বারটার ওইটা আপনি বাদ দিতে পারেন, 12 নাম্বারটা আর কিছুই না। তাহলে আমাদের 9, 10, 11, 12টা বাদ, 13 এবং 14। তো 13 নম্বরের হেডিংটা হবে কি আসলে, যে ফরেন জাজমেন্ট কনক্লুসিভ, নটটা বাদ দেন, ফরেন জাজমেন্ট কি কনক্লুসিভ, বিদেশি কোন রায় চূড়ান্ত প্রমাণ। তবে কনক্লুসিভ হবে না, তো ওইটার ভিতরে কিছু গ্রাউন্ড আছে যে কখন কখন কনক্লুসিভ হবে না। আপনার দায়িত্ব হচ্ছে 13-র ভিতরে গিয়ে বইটা খুলেন, বেয়ার একটা খুলেন, যে কখন হবে না, যদি প্রতারণার মাধ্যমে হয়, যদি ন্যাচারাল জাস্টিসের বিপরীতে হয়, যদি বাংলাদেশের আইনকে প্রাধান্য দেওয়া না হয়, এইরকম কিছু গ্রাউন্ড আছে, এটা একটু মুখস্থ করবেন। আর প্রিজাম্পশন অ্যাজ এ ফরেন জাজমেন্ট করতেছে, যে বিদেশি আদালতের রায়গুলা যখন আসবে, বিচারক একজন শেল প্রিজাম্পশনে যাবে যে এটা উপযুক্ত আদালত কর্তৃক যথাযথভাবে দেওয়া হয়েছে। তাহলে 9, 10, 11, 13 এবং 14 এটা পড়বেনই পড়বেন, যে যাই কিছু বলুক। এরপরে যদি আমরা দেখি আমাদের 15, 16, 17, 18 খুবই খুবই গুরুত্বপূর্ণ। 15তে বলতেছে মূল কথা যেটা, যে প্রতিটা আমরা কি করব, আমরা মামলাগুলা কি করব, এখতিয়ার সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে দায়ের করব। অর্থাৎ যদি যেমন ধরেন যে আমাদেরকে আর্থিক ভ্যালুর উপর নির্ভর করে কি করতে হয়, দেওয়ানি আদালতের ক্ষেত্রে 15 লাখ টাকা পর্যন্ত সহকারী জজ আদালতে দায়ের করতে হয়, তার মানে উপযুক্ত আদালতের সর্বনিম্ন স্তরে মামলা দায়ের করতে হবে। 16 নাম্বার বলে যে আমরা মামলাটা বিষয়বস্তু যেখানে মামলা দায়ের হবে সেখানে একদম স্পষ্ট। এরপরে যদি বলতেছে যে জুরিসডিকশন যদি কি হয়, বিষয়বস্তু যদি একাধিক স্থানে যদি হয়, তাহলে যে কোনো এক জায়গায় আমরা মামলা দায়ের করে দিতে পাবো। আর বিষয়বস্তু নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে বিচারক কি করবে, সন্দেহের কারণটা লিখে তারপরে উনি মামলাটা গ্রহণ করবে। তাহলে বিষয়বস্তু যেখানে, উভয় জায়গা হলে যে কোনো জায়গায় সন্দেহ থাকলে প্রথমে লিখবেন, তারপরে মামলাটা উনি দায়ের করবেন। এরপরে 19টা হচ্ছে যে আমাদের কি ক্ষতিপূরণ মামলা এবং হচ্ছে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে মামলাটা কোথায় দায়ের করব, এইটা একটা পৃথক জিনিস আলোচনা করে। যে মুভেবলের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, মামলাটা যিনি বিবাদী যেখানে বসবাস করে সেখানে আপনি দায়ের করতে পারেন, ঘটনাটা যেখানে ঘটছে সেখানে দায়ের করতে পারেন। এই জিনিসটা এক্সট্রা ভাবে সেখানে দেওয়া আছে। তাহলে 19টা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। বাকি 16, 17, 18 এই তিনটে একই সাথে পড়বেন ত্রিভুজ আকার দিয়ে। যে ঘটনা যেখানে, মামলা সেখানে, ঘটনা একাধিক স্থলে যে কোনো এক জায়গায়, ঘটনা নিয়ে সন্দেহ স্থান নিয়ে যে কোনো এক জায়গায়, তবে বিচারকের সম্মতি সহ। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা একদম চলে যাবেন আপনি 24 নাম্বারে, যে জেনারেল পাওয়ার ট্রান্সফার এন্ড উইথড্র। একটা মামলা আমরা কিভাবে ট্রান্সফার করতে পারবো, বারবারই আসে যে কত ধারার অধীনে মামলা ট্রান্সফার করা যায় বা মামলা উঠিয়ে নেওয়া যায়। তো এটা হচ্ছে যে আমাদের এইখানে 24 নাম্বারে দেওয়া আছে মামলা ট্রান্সফার রিলেটেড জিনিসটা এবং উইথড্র জিনিসটা, তো 24টা গুরুত্বপূর্ণ। এরপরে আপনি চলে যাবেন 30 নাম্বারে, 30 ধারার তদবির। এখানে কিছু কথা বলা আছে যে আদালত কি করতে পারে, আপনারা আদেশ দিতে পারে, অপরপক্ষের মাধ্যমে প্রশ্নমালা জারি হইতে পারে। তো এরকম 30 নাম্বার সেকশনটা গুরুত্বপূর্ণ, এটা ইন ডিটেইলে দেখবেন। এখন 30-এর আদেশ যদি আপনি পালন যদি না করেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কি হবে, পেনাল্টি ফর ডিফল্ট হবে। 32-এর অধীনে আপনার কয়েক 5 রকমের কথা বলা আছে, ভিতরে ঢুকে সেটা একটু মুখস্থ করবেন। এরপরে জাজমেন্টের ডিক্রি 33-এর অধীনে দেওয়া হয়, এটা একটু পড়তে পারেন। আর টাকার মামলায় আদালত চাইলে ইন্টারেস্ট দিতে পারে। আর মামলার যে খরচ কস্ট দেওয়া আছে, আদালত আদেশ দিতে পারে খরচটা। এরপরে 35-এর এটা, যদি কেউ মিথ্যা ভোগাস মামলা করে তাহলে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আর এটা ছাড়া যদি কেউ কি করে, বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন দেওয়ার মধ্যে দেরি করে, বিভিন্ন আদেশ দেওয়ার পর দেরিতে যদি আপনি সাবমিট করেন, এর ভিতরে দুইটা জরিমানার কথা বলা আছে, একটা হচ্ছে 2,000 আর একটা হচ্ছে 3,000। ওইটা একটু ভালো করে দেখে নেবেন। তাহলে 35-এর বি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আপনি চলে যান এখান থেকে, আপনি হ্যাঁ একদম জাস্ট একটাই পড়বেন, সেটা হচ্ছে যে প্রিসেপ্ট, মানে হুকুমনামা। এই জিনিসটা কি,
এটা হচ্ছে আপনি যখন ডিক্রি পাইলেন, যদি সম্পত্তিটা অন্য আদালতের এখতিয়ারে হয়, তো আপনি যেহেতু ডিক্রি পাইছেন, যিনি জাজমেন্ট ডেটার উনি বিক্রিও করে দিতে পারেন। তো এই জন্য ওই আদালতে এই হুকুমনামাটা জারি করানো, যাতে সম্পত্তিটা কর্তৃত থাকে, যাতে বিলীন না করে ফেলে। এরপরে 48 আমাদের এক্সিকিউশন অফ ডিক্রি তামাদি দেওয়া আছে, যে নিষেধাজ্ঞার ডিক্রি ছাড়া অন্যান্য ডিক্রি আমরা 12 বছরের মধ্যে জারি করতে পারবো। তবে যদি প্রতারণা অথবা জবরদস্তিমূলক ভাবে জারি করতে না দেয়, তাহলে পরবর্তীতেও দায়ের করা যাবে। এই জিনিসটা বলতেছে আমাদের 48টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 51তে আমাদের ভিতরে বলা আছে যে ডিক্রি জারির প্রসেসটা কি হবে, আদালত কিভাবে কাজ করতে পারে। তো এর ভিতরেরটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনি ভালো করে পড়বেন। এর মধ্যে যদি আমরা দেখি যে 56তে বলা আছে মহিলাকে গ্রেফতার করা যাবে না টাকার মামলায়, এই জিনিসটাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আমরা দেখি যে ডিটেনশন এন্ড রিলিজ একটা কথা বলা আছে, যে এইখানে কত টাকার জন্য হইলে কতদিন পর্যন্ত কি করা যাবে, আটকে রাখা যাবে। এই সেখানে টাকার পরিমাণটা দেওয়া আছে, যেমন আমরা পেনাল কোডেও পড়ি। তো এই জন্য 58টা একটু ভালো করে পড়বেন। 60টা অনেক ইন ডিটেইলে বলা আছে ভিতরে, যে কোন জিনিসটা ডিক্রি জারিতে কোক করা যাবে। তো আপনি অ্যাটলিস্ট প্রপার্টি লাইবল টু অ্যাটাচমেন্ট এন্ড সেল, অর্থাৎ কোক এবং বিক্রি করা যাবে ডিক্রি জারিতে, এর হেডিংটা 60টা মনে রাখবেন। ভিতরে অনেকগুলা কথা বলা আছে, এগুলো আপনার মুখস্থ না করলেও চলবে। এরপরে আপনি 65তে চলে যাবেন, যে পার্সেজার টাইটেল। পার্সেজার টাইটেলটা কবে থেকে অ্যাবসোলুট হবে, এই জিনিসটা একটু 65-র অধীনে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আপনি 73টাতে চলে যাবেন সরাসরি, যে যদি দাবিদার একাধিক হয়, তাহলে ডিক্রির যে টাকা পয়সা এটা রেটেবল ডিস্ট্রিবিউশন হবে, আনুপাতিক হারে ডিস্ট্রিবিউশন হবে। আর 74টা পড়বেন, ডিক্রি জারিতে যদি কেউ বাধা দেয়, তাকে 30 দিন পর্যন্ত কিন্তু জেলে আটক রাখা যায়। এরপরে কমিশনটা পড়বেন, যে 4টা কারণে কমিশন ইস্যু করা হয়, সেটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন। যেহেতু আমাদের শর্ট ভিডিও, আমরা সবকিছু বলতেছি না। এরপরে সরকারের বিরুদ্ধে মামলায় 2 মাসের একটা নোটিশ দিতে হয়, এইটা মনে রাখবেন। আর এক্সিকিউশন করার ক্ষেত্রেও সরকার সরাসরি এক্সিকিউশন করা যায় না, প্রথমে সরকারকে বলতে হয় এরকম বিক্রি হয়েছে, তারপরে তাকে কি 3 মাসের সময় দিতে হয়। এইরকম যে জিনিসটা আছে 82-র অধীনে, সময়সীমাটা গুরুত্বপূর্ণ, একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে চলে যাবেন আপনি ইন্টারপ্লিডেড স্যুট, এই জিনিসটা কি আছে কত ধারা, আর ইন্টারপ্লিডেড স্যুট জিনিসটা কি, মানে স্বার্থহীন মামলা, আপনার কোনো স্বার্থ নাই, আপনি চাচ্ছেন উপযুক্ত মালিককে দুইজনের মধ্যে সেটা ডিসাইড করে দিবেন। এরপরে আরবিট্রেশন রিলেটেড তেমন কিছুই নেই, আরবিট্রেশনের শুধু সেকশনটা মনে রাখবেন। আর মিডিয়েশনের ভিতরে অনেক কথাবার্তি বলা আছে। মূল যদি এক কথা বলে দেই, সেটা হচ্ছে যে এক সরকারি পদে যারা চাকরি করেন, অথবা যিনি আপনার আইনজীবী, উনি মিডিয়েটর হইতে পারবেন না, এর বাইরে যে কোনো ব্যক্তি মিডিয়েটর হইতে পারে। তো মিডিয়েটর ক্ষেত্রে একটা টাইম লিমিট দেওয়া আছে, যে আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই 10 দিনের মধ্যে মিডিয়েটর কাকে বানাইছেন ঠিক করে দিবেন, না হলে আদালত পরবর্তী 7 দিনে ঠিক করে দিবে। তাদেরকে 60 দিন সময় দেওয়া হবে, অতিরিক্ত সময় চাইলে আরো তারা 30 দিন দিবে। তো তারা এটা যখন জমা করবে, তখন আদালত অতি দ্রুত ডিক্রিটা প্রদান করবে। আর আপনি মিডিয়েশন যদি এই স্তরে করেন, তাহলে আপনি কোর্ট ফিটা ফেরত পাবেন। এই মিডিয়েশনের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় আমাদের আছে কি আমরা আপিল করতে পারবো না, সেখানে বলতেছে রিভিউ দায়ের করতে পারবো না। এখানে বলতেছে যে আপিলও করা যাবে না, রিভিশনও দায়ের করা যাবে না। তাহলে আমরা করব কি, চাইলে আপনি রিভিউ দায়ের করতে পারেন। আপিল পর্যায়ে মিডিয়েশন করা যায়, এই কথাটা বলতেছে। এই 3টা সেকশনই গুরুত্বপূর্ণ। এরপরে চলে যান আপনি, যে একটা হচ্ছে যে স্পেশাল কেস বা ফ্রেন্ডলি কেস, আদালতের থেকে অপনিয়নের জন্য বিভিন্ন কারণে মামলা দায়ের করা যায়, আদালত অপনিয়ন দিবে একটা 90 ধারার অধীনে। 91, 92, 93 তিনোটাই গুরুত্বপূর্ণ, পাবলিক নিউসেন্স, পাবলিক চ্যারিটি। এইটার ভিতরে একটু ডিটেইলে পড়বেন। এটা থেকে এমসিকিউ কিন্তু চলে আসে, যে কোনটা পাবলিক নিউসেন্স। পাবলিক নিউসেন্স হইলে আপনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন কিনা, না জেলা প্রশাসক অথবা অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়ে আপনি করবেন। এই জিনিসটা গুরুত্বপূর্ণ। 91, 92, 93, 94, 95 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 94-এর মধ্যে এমন কিছু কথা বলে, যে বিবাদী যদি হাজির না হয়, অথবা আমরা ইনজাংশন জারি করাইতে চাই, তাকে গ্রেফতার করাইতে চাই, রিসিভার অফ অ্যাপয়েন্টমেন্ট করাইতে চাই, এইরকম কথাবার্তাগুলো বলা আছে। আর যদি কেউ কি করে, কোনো সম্পত্তি কাউকে যদি অ্যারেস্ট করায়, সম্পত্তি কোক করায়, ইনজাংশন নেয় অযথা কোনো কারণ ছাড়াই, তাহলে এই 95-এর অধীনেও কি এক প্রকারের জরিমানার মধ্যে 20,000 টাকা পর্যন্ত, সরি 10,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। অ্যামাউন্টটা একটু দেখে নিবেন, এটা গুরুত্বপূর্ণ। 10,000 টাকা সম্ভবত হওয়ার কথা, 10,000 টাকা পর্যন্ত আবার আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন।
তাহলে 95টা গুরুত্বপূর্ণ। এরপরে 96 নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বলতেছে যে আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। সোলে ডিগ্রি ছাড়া সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, যেমন আমরা সবাই জানি। এরপরে বলতেছে যে প্রাথমিক ডিগ্রি থেকে আপিল না করলে চূড়ান্ত ডিগ্রিতে আমরা আপিল করতে পারবো না। ডিসিশন হয় আপিল হেয়ার বাই দ্য টু অর মোর ডিসিশন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। দুই বা দুইয়ের অধিক যদি বিচারক কোনো প্রকার আপিল শুনেন, তারা যদি দ্বিধা বিভক্ত হয়ে যান তখন কি হবে। এরপরে 99 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নো ডিগ্রি টু বি রিভার্স অর মডিফাইড ইউরোপ ইরেগুলারিটি, অনিয়মের কারণে যদি কি হয়, উম, মামলার মেরিট অথবা জুরিসডিকশন, মামলার গুণাগুণ এবং এখতিয়ারকে যদি কি করে, অনিয়মগুলো প্রভাবিত না করে, তাহলে ওই ডিগ্রিটা রিভার্স হবে না, মডিফাই হবে না। তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে 96 নাম্বারটা আপনি অবশ্যই অবশ্যই একটু দেখবেন, এবং 99 নাম্বারটা। তাহলে 96 আর 99 এই দুটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে। এরপরে 104-এর মধ্যে অর্ডার ফ্রম হুইচ আপিল লাই, আদেশের বিরুদ্ধে আপিল রিলেটেড বলা আছে। এখানে কয়েকটা কথা বলা আছে, ভিতর থেকে একটু বের করে করে পড়বেন যে কোন কোন আদেশগুলা থেকে আপনি কি করতে পারতেছেন, আপিল করতে পারতেছেন। 107টা গুরুত্বপূর্ণ, যে পাওয়ার অফ আপিলেট কোর্ট, আপিলেট কোর্টের ক্ষমতাটা কি। এরপরে 109টা অবশ্যই পড়বেন, যে কোন মামলাগুলো আমরা আপিল বিভাগে আপিল করতে পারবো। ভ্যালু সাবজেক্ট ম্যাটার 20,000 টাকা বলা আছে, যে 20,000 টাকার কম হইলে আমরা কি করতে পারবো না, আপিল দায়ের করতে পারবো না। বার অফ সার্টেন আপিল 111টাও গুরুত্বপূর্ণ। এরপরে 113 রিভিশন রেফারেন্সটা আছে, রেফারেন্স সবসময় হাইকোর্টে হয়, এটি মনে রাখবেন। রিভিউ রিলেটেড, যে রিভিউ জিনিসটা কি, একই আদালতে করতে হয়, একই বিচারকের কাছ থেকে করতে হয়, এই জিনিসটা আমরা মনে রাখবো এর ভিতরে। এবং রিভিউ কি কারণে করে, আপনি 114টা একটু ভিতরে গিয়ে পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। আর 115-র মধ্যে রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কি লিভ টু রিভিশনও কিন্তু দেওয়া আছে, তো এই জন্য এটা একটু মনে রাখবেন। আর রিভিশনটা আমাদের জেলা জজও করতে পারেন। তাহলে আমাদের রেফারেন্স, রিভিউ, রিভিশন তিনোটাই 3 স্টার দিয়ে থাকলো। বিস্তারিত জানতে আমাদের ভিডিও দেখে নেবেন। এরপরে টোটাল এইটা আপনি বাদ দিবেন, 116 থেকে 120 দরকার নাই। রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। রুলস এর ক্ষেত্রে মনে রাখবেন যে 122-এর ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট রুলস তৈরি করে। এখানে তার একটা রুলস কমিটি থাকবে, 3 জন থাকবে আপিল বিভাগের বিচারক, তার মধ্যে একজন এমন থাকবেন যিনি অ্যাটলিস্ট 3 বছর যাবত জেলা জজ হিসাবে ছিলেন, এইরকম। এরপরে যেটা বলতেছে যে 2 জন হাইকোর্টের অ্যাডভোকেট থাকবেন, একজন সিভিল আদালতের বিচারক থাকবেন। এই টোটাল হচ্ছে আমাদের 6 জন, 6 সদস্যের কমিটি রুলস তৈরি করবেন। একজন সচিব থাকবেন, যাকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন, যতদিন খুশি যত টাকা বেতন দেওয়ার প্রধান বিচারপতি ঠিক করবেন। আর যদি ওই কমিটিতে প্রধান বিচারপতি যদি নিজে আসেন, তাহলে 2 জন মাত্র আর বিচারপতি আসবেন, আর প্রধান বিচারপতি নিজেই প্রেসিডেন্টটা হবেন। তো এই কমিটি কি করবে, এই কমিটি রুলস তৈরি করে তারা সুপ্রিম কোর্টকে জানাবে, সুপ্রিম কোর্ট থেকে সেটা তখন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল হবে, প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন হবে, তারপরে সরকারি গেজেটে প্রকাশ করা হবে। 128টা গুরুত্বপূর্ণ, 128-এর ভিতরে বলা আছে যে তারা কি কি রুলস বা বিধি তৈরি করতে পারবে। ওইখানের ভিতরে কয়েকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গার্নিশিং অর্ডার, হয়তো আপনি কখনো নামে শুনুন নাই যে গার্নিশিং অর্ডার জিনিসটা কি, বা চার্জিং অর্ডার জিনিসটা কি, অথবা কন্ট্রিবিউশন অথবা ইন্ডিমিনিটি জিনিসটা দেওয়া আছে, সামারি জিনিসটা দেওয়া আছে। 128 নিয়ে পৃথক আমি একটা ভিডিও দিব, সেটা আপনি দেখে দিবেন অথবা বইটা খুলে একটু দেখবেন। তবে মূল কথাটা হচ্ছে, সেকশনের বিপরীতে ধারা এমন কি, অনুচ্ছেদ এমন কিছু রাখা যাবে না, অর্থাৎ সেকশনের বিপরীতে বিধিমালা বা বিধিতে এমন রাখা যাবে না যেটা কন্ট্রাডিক্ট করে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে। যেমন ধরেন যে সমনটার ধরন কি হবে, কিভাবে যাবে, কিভাবে সমন প্রাপ্তি হবে, নোটিশ প্রাপ্তি হবে, এই জিনিসগুলা এইরকম আপনি সেখানে কি করতে পারবেন, নিয়ম কানুন বানাইতে পারবেন। এটা সামারি ট্রায়ালের ক্ষেত্রে কেমন হবে, এইরকম নিয়ম কানুন গুলা বলা আছে। এরপরে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের 135-এর যে সংসদ সদস্য যারা আছেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার 14 দিন আগে, অধিবেশন চলার সময় এবং অধিবেশন শেষ হওয়ার 14 দিন পরে সিভিল কারণে তাদেরকে গ্রেফতার করা যাবে না। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 144 অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। এই রেস্টিটিউশন জিনিসটা কি, প্রত্যাপন জিনিসটা কি, এটা একটু ভালো করে আপনাকে পড়তে হবে। মূল কথাটা হচ্ছে যে যেমন ধরেন যে মামলা ডিক্রিতে আপনি হেরে গিয়েছিলেন, এখন আপনার জমিটা তারা নিয়ে গেছে, তারা নিয়ে সেখানে 6 মাস যাবত ভাড়া দিয়ে ভাড়া খাচ্ছে, আপিল করছেন, পরবর্তীতে আপনি জিতলেন। এই যে এখন সম্পত্তিটা আপনার দখলে আসবে, মিনস প্রফিটটা পাবেন, এর জন্য তো একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন।
এরপরে আমরা কি করতে পারি, আদালতে যে সময়সীমাগুলোর কথা বলা আছে এগুলোকেও আমরা 148-এর অধীনে দরখাস্ত দিয়ে ইনলার্জ করতে পারি। 149 খুবই গুরুত্বপূর্ণ, বলতেছে যদি কোর্ট ফি যে কোনো সময় আদালত আদেশ দিতে পারে আর আপনি কিস্তিতে কোর্ট ফি পরিশোধ করার জন্য এই ধারার অধীনে দরখাস্ত দিতে পারেন। 151, এটা হচ্ছে দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, বলতেছে যে ন্যায় বিচারের সাথে এবং আদালতের প্রসেসের কেউ যদি দুর্ব্যবহার না করে এটা রোধ করার জন্য যেই কোনো দেওয়ানি আদালত কি করতে পারে, ইনহেরেন্ট ক্ষমতা প্রয়োগ করতে পারে। এটা ছাড়া কোনো জাজমেন্ট, ডিগ্রি বা অর্ডারে যদি কোনো করণিক ভুল, গাণিতিক ভুল, ম্যাথমেটিক্যাল যে ভুল, অ্যাক্সিডেন্টাল, সিলি বা অমিশন হয় এগুলো ঠিক করতে পারবে আদালত নিজের থেকে অথবা কোনো পক্ষের আবেদনে। আর 153টা গুরুত্বপূর্ণ, জেনারেল পাওয়ার টু অ্যামেন্ড, সেটা হচ্ছে যে আপনার আর্জি হোক, লিখিত জবাব হোক, এটা যে কোনো সময় 153-র অধীনে আপনি দরখাস্ত দিয়ে ঠিক করতে পারবেন যদি আপনার আর্জির মধ্যে এমন ভুল থাকে যার কারণে প্রকৃত জিনিসটাই ফুটে উঠতেছে না। তো বন্ধুরা, এই কয়েকটা সেকশন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি যারাই বার কাউন্সিল পরীক্ষা দিবেন, এই যে কয়টা সেকশন বললাম এই কয়টা সেকশন আপনি একদম লিখে লিখে এর ভিতরে কি আছে এটাই মুখস্থ করে ফেলান। এইটা থেকেই আপনার প্রশ্ন আসবে। যদি বাই চান্স একটা দুইটা এদিক সেদিক যায় কোনো সমস্যা নেই, 20 আপনি 15 পাইলেও কোনো সমস্যা নেই, 150 পাইলেই পাস। তো বন্ধুরা, এর পরবর্তীতে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে ওয়াটার গুলার উপর আরেকটা ভিডিও আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।